মিটফোর্ড হত্যায় ফুঁসছে দেশ। সোহাগ বরগুনায় চিরনিদ্রায়। দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক ধৈর্যের আহ্বান আইজিপির। জননিরাপত্তা দিতে ব্যর্থ সরকার বলেছেন তারেক রহমান। জানালেন অন্যায় লিপ্ত কাউকে সমর্থন করে না বিএনপি। সোহাগের ৩ হত্যাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের। একটি দল সন্ত্রাস চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায় বললেন নাহিদ। অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর মিটফোর্ডে নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের দাফন সম্পন্ন হয়েছে। সকালে বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে মা আলিয়া বেগমের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারিদিকের পরিবেশ। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার এবং এলাকাবাসী। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আর হবে না দেখা। দু চোখের নোনা জলে পরিবারের একমাত্র অভিভাবক সোহাগকে শেষ বিদায় জানিয়েছেন অসহায় স্ত্রী ও ৩ সন্তান। গত ৯ জুলাই চাঁদা না দেওয়ায় রাজধানীর মিটফোর্ডে নির্মমভাবে খুনের শিকার হন সোহাগ। শনিবার সকালে নিজ গ্রামে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছে। আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ, এটা আমি কেন দিব। আমাদের এতিম করা হয়েছে, আমরা এখন কোথায় যাব, কোথায় যেয়ে দাঁড়াবো আমরা? আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই, তাদের ফাঁসি চাই, একজনও যাতে না বাঁচে। আপনারা এরকমই বিচার করেন, আর কোনো মানুষ জানি কখনো এরকম কারণ করতে না করতে পারে। মানুষ এভাবে মারে আমি জানি না। আমার বাবাদেরকে মেরেছে বা পাথর দিয়ে নিষ্ঠুরভাবে মেরেছে, এত কষ্ট দিয়ে রাস্তার ধারে ফালিয়ে, আমি তাদের ফাঁসি চাই। শৈশবে বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসেন সোহাগ। রাজধানীর মিটফোর্ডে তিলে তিলে গড়ে তুলেছেন সোহানা মেটাল নামে একটি ছোট্ট দোকান। হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর কোতালি থানায় মামলা দায়ের করেছেন সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম। কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্র দিয়ে আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার ছুরি দিয়ে আমার এখান থেকে বেরোই গেছে। ওটা আমি বলছি ওসি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই। এরপর পড়ার বলে যে আমরা সব উল্লেখ করবো, আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব, কোথায় কোথায় মিসিং আছে। কিন্তু তারা কি করছে, ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে 3টা আসামির নাম নাই। যেমন বুইনের বুক খালি করছে, স্ত্রীর বুক খালি করছে, ছেলে মেয়ের বাপ হারা করছে, এরকম জানি কি ওর বাপ হারা না হয়। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকার সবাই মুরব্বীরা আর ভালো পায়, পোলা হিসেবে অনেক ভালো। আর এমন কঠিন বিচার হোক যেভাবে এভাবে কোনো আর না করতে পারে কেউ। এমন মৃত্যু কেউ দেখেছে বলে আমার জানা নাই, আমরাও কোনোদিন শুনিনি। এই মৃত্যুর শাস্তি হতে হবে প্রকাশ্যে দিবালোকে সুস্পষ্টভাবে সবার সামনে। আদিম যুগে যেভাবে আমরা দেখেছি যে পাথর ছুঁড়ে মানুষ মারত, আজকে এই সভ্য সমাজে এরকম একটা ঘটনা, এটা মানে এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। সোহাগ হত্যার বিচার যেন অন্ধকারে হারিয়ে না যায় এমন প্রত্যাশা স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাঁদাবাজি নয়, ভাঙাড়ি ব্যবসার আড়ালে অবৈধ তামার ব্যবসার দখলবাজিতেই প্রাণ গেল লালচাঁদ ওরফে সোহাগের। এর আগেও একাধিকবার সোহাগকে হত্যার ছক কষেছিল প্রধান অভিযুক্ত মাহিন। হত্যার আগ মুহূর্তের সিসিটিভি ফুটেজে মহিনের নেতৃত্বে 7-8 জনকে সোহাগের উপর হামলা চালাতে দেখা যায়। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। গেল বুধবার সন্ধ্যা 6টার দিকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যার শিকার হন সোহাগ। হত্যার সেই সিসিটিভি ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বইছে প্রতিবাদের ঝড়। হত্যার আগ মুহূর্তের সিসিটিভি ফুটেজ এসেছে বাংলা ভিশনের হাতে। তাতে দেখা যায় মহিনের নেতৃত্বে বেশ কয়েকজন লোক হামলা চালায় ব্যবসায়ী সোহাগের ওপর। এক পর্যায়ে তাকে টানতে টানতে দোকানের বাইরে বের করে আনেন তারা। পাশের দোকানিরা জানান সেই সময়ের ঘটনা। ওখান থেকে ওরে বেশ কয়েকজন লোক মানে মারতে মারতে বলতে গেলে বৃষ্টি হচ্ছিল, এমনি টানতে টানতে গড়িতে নিয়ে গেছে। তো আমি এখানে আসার পর দেখলাম যে ওর মাথাতে রক্ত বের হইতেছে।
হ্যাঁ রক্ত বেরোনোর পর ওখানে নিয়ে গেছে, তাই না, আবার ওদিক নিয়ে গেছে। ওদিক যখন নিয়ে গেছে ওদিকটা আমি আর যাইনি। হ্যাঁ ওদিক নিয়ে কোথায় নিয়ে গেছে আমি পরবর্তীতে দেখছি যে হাসপাতালের গেটের সামনে এটা পড়ে আছে। ভিতরে বসে দেখছি যে এখানে ওনারে মানে হ্যাঁসড়ে টাইনে নিয়ে যেতেছে, এইটুকু দেখছি। কিন্তু ওই পাশে নিয়ে গেছে, কি করছে না করছে আর আমরা যাইও না, আর দেখি না। গেল 5 আগস্টের পর তামার অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নেয় সোহাগ ও মহিন। তবে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না তাদের, বাড়তে থাকে ব্যবসায়িক দ্বন্দ্ব। এরই জেরে গেল বুধবার নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। এদিকে মিটফোর্ড এলাকায় এখনো থমথমে অবস্থা, ব্যবসায়ীদের মনে আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত উন্নত করে, সংস্কার হলো পরে, জানমালের নিরাপত্তা, জনসাধারণের স্বস্তির যে বিষয়টা ভালোভাবে তুলে ধরে। এরকম হলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবে না? ব্যবসার ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে, আশঙ্কার বিষয়। কখন ফিরবে স্বাভাবিকতা, কাটবে আতঙ্ক, বুঝে উঠতে পারছে না ব্যবসায়ী সহ স্থানীয়রা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরান ঢাকার মিল ব্যারাকে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আইজিপি বাহরুল আলম বলেন, গণ অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল, রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান তার। এদিকে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যা। অন্যদিকে পুলিশ বলছে চাঁদাবাজি নয়, পারস্পরিক দ্বন্দ্বের কারণেই এ হত্যা। এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল বুধবার পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হলে ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। সমালোচনায় রাজনৈতিক দলগুলো। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী, গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, বেশিরভাগই এজাহারনামীয় আসামি। আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা, এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। আইজিপি বলেন, 5 আগস্টের পর দায়িত্ব পালনে শতভাগ মনোনিবেশ করতে পারছে না পুলিশ। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া। আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সেনাবাহিনীও মাঠে নেমেছে বলে জানান র্যাব মহাপরিচালক। বলেন, মব ভায়োলেন্স বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর হচ্ছে। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যেটা প্রাথমিকভাবে, একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যাদের পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। অন্যদিকে সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ বলছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। তো আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে, সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল ভিডিও ও সাক্ষীদের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার কথা জানায় পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের মূল অপরাধী যাকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বিএনপি চালায় না। যারা আগে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে ছিল না, তারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
একটু সংক্ষিপ্ত বললে আমরা 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিভাবকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সরকারের কাছে প্রশ্ন রাখেন। যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? তারেক রহমান বলেন, জুলাই সনদের বিষয়ে 3 মাস আগেই প্রস্তাবনা দিয়ে রেখেছে বিএনপি, আর ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বিএনপি অবশ্যই করবে এবং এটি দলের অন্যতম অঙ্গীকার বলেও জানান তিনি। আপনাদের প্রত্যেকটি পরিবারের আত্মদান আছে এবং যেই আত্মত্যাগ আপনারা করছেন সেটি কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। আপনাদের যেই স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? কারা এই সকল হত্যাকাণ্ড? কারণ 2 দিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে, কারণ এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের মানুষের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। দেশের সুস্থ স্বাভাবিক পরিবেশকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, সরকার তাদেরকে কেন কঠোর হাতে নিয়ন্ত্রণ করছে না, এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা। যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে, কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি, বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল, কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যেন কেউ নস্যাৎ করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের পেছনে মানুষ নেই, তাই সহিংসতা মোকাবেলায় ব্যর্থ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহিংসতার সঠিক বিচার করতে না পারলে তার জবাবদিহিতা বর্তমান সরকারকে করতে হবে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব ঘটনা রাজনৈতিক চরিত্র নয়। মিটফোর্ডে প্রকাশ্যে দীর্ঘ সময় ধরে চলা সহিংসতায় প্রশাসন কেন চুপ ছিল, এমন প্রশ্ন তার। রিপোর্ট ফররুক বাবুর। জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে ছাত্রদল মতবিনিময় সভার আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা এ সময় ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না। এই খুনি হাসিনার শরীরটা ঘুরতেছে, তাদেরকে এখনো কোনো বিচারের আওতা আনাই হয় নাই। আমাদের একটাই প্রাণের দাবি, আওয়ামী লীগ যেন কোনো মতেই মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। আমি তারেক রহমানের কাছে দাবি যে তারা যখন ক্ষমতাতে আসবে, এই খুনিদেরকে যেখানে থাকুক, লন্ডন থাকুক আর আমেরিকা থাকুক, তাদেরকে আইনের কাঠগড়ায় খাড়া করায় তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক।
আপনাদের কাছে কিচ্ছু চাই না, খালি আমার ছেলের খালি বিচার চাই। আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে? রাব্বি সাহেব চাইলে একটু স্বার্থপর হতে পারতেন। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদাসীনতার সমালোচনা করেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আহতদের পরিপূর্ণ চিকিৎসা সরকারকে করতে হবে। এটা আমাদের চরম ব্যর্থতা যে এখনো আমাদেরকে এখানে শুনতে হচ্ছে যে তাদের পাশে কেউ দাঁড়ায়নি, এবং এই ছেলেরা যারা আত্মহত্যা দিয়েছেন, যাদের প্রাণ গেছে, শহীদ হয়েছে, তাদের কোনো সেই ধরনের তাদেরকে কোনো ক্ষতিপূরণ বা তাদের পরিবারবর্গকে তাদেরকে রিহ্যাবিলিটেট করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। It's a total failure on the part of the government. এ সময় দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে, এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো করছে, সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেন, প্রকাশ্যে দীর্ঘ সময় ধরে হত্যার ঘটনার সময় প্রশাসন কেন চুপ ছিল? সব ঘটনা রাজনৈতিক চরিত্র নয়। দুষ্কৃতিকারী ওই এলাকার কোনো ব্যবসা নিয়ে তারা জড়িত, এটা তো এতক্ষণ ধরে একটা ঘটনা হলো, তো প্রশাসন কেন চুপ থাকলো? প্রশাসনের লোকরা জানতে পারে না এত টেকনোলজি উন্নত হয়েছে, এত কিছু বিষয় হয়েছে, তো চট করে সেখানে প্রশাসনের লোক, পুলিশ, র্যাব সেখানে আসতে পারলো না? এইরকম নানা মাস্টার প্ল্যান কিন্তু ঘটতে থাকবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না। রাষ্ট্রের অনেক গভীরে অনেক ধরনের পরিকল্পনা থাকতে পারে। তিনি বলেন, নিজ দলের নেতাদের অপরাধকে আওয়ামী লীগের মতন প্রশ্রয় দেয় না বিএনপি। প্রশাসন নীরব থাকলে বিএনপি নিজে বাদী হয়ে কর্মীদের বিরুদ্ধে মামলা করে বলেও জানান রুহুল কবির রিজভী। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকার ব্যবসায়ী যুবদল কর্মী সোহাগ হত্যার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। যুবদল সভাপতির অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে যাদের স্পষ্টভাবে দেখা গেছে তাদের বাদ দিয়ে অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। বলেন, ঘটনাটি বুধবার ঘটলেও তা শুক্রবার প্রচার হলো, পেছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে। এদিকে মিটফোর্ডের ঘটনাকে নৃশংস উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই দলে আশ্রয় না পায় সেজন্য সকল স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ঘটনার ৬০ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না, এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য। এবং কেন এই ৩ জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য ৩ জনকে আসামি করলো, কারা করলো, কেন করলো, এটা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে। কি বর্বরতা, কি অসভ্যতা, কি নির্মম সেই আচরণ সেখানে করা হচ্ছে। এরা যেই হোক, এটা দায়িত্ব প্রশাসনের, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করুন, অবিলম্বে তাদের বিচার করুন। এই বিচারের যেন কোনো ত্রুটি না হয়, কোনোভাবে যেন তারা কোনো ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, এই কথা আর শুনতে চায় না বিএনপি। দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুইন খান বলেন, কয়েকটি দল নির্বাচনের আগে সংস্কার চাইছে, কিন্তু ইন্টারিম সরকারের কাছে এসব কথা শুনতে চায় না বিএনপি। তিনি বলেন, সরকারের প্রতি দেশের মানুষ যে আস্থা রেখেছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার প্রতিদান দিতে হবে। যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে, এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই। সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এটা এরকম নয় যে আমরা সংস্কার আজকে করে দিলাম, সব সংস্কার শেষ হয়ে গেল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও নতুন সংবিধান চাওয়ায় জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। দুপুরে সাতক্ষীরা খুলনা রোডে আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চাইছে তারা। গণঅভ্যুত্থানের শক্তি এখনও মাঠে রয়েছে, তাই পুরাতন রাজনীতি এত সহজ হবে না। তিনি আরও বলেন, 2-3টি আসন আর ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু যারা বিপ্লবের শক্তি ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কোনো রাজনৈতিক দল তাদের কিনতে পারবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু এই সকল জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে খুন, সারা দেশে অরাজকতা ও চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীতে আলাদাভাবে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। প্রকাশ্য দিবালোকে যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের ক্যাম্পাসে প্রতিহতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় নির্মমভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগ। প্রকাশ্য দিবালোকে এমন হত্যার প্রতিবাদে আবার উত্তাল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। দাবি জানান খুনের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করার। একই ইস্যুতে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আমাদের তো গলায় পাড়া দিয়ে আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে এগুলা করে তো লাভ নাই। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি। এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। যারা দেশ জুড়ে খুন, চাঁদাবাজি ও অরাজকতা করছে, তারা যে দলেরই হোক, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। একটা দেশে সরকার থাকার পরেও কোন বলে, কোন শক্তির পরে একজন ভাইকে পাথর মেরে হত্যা করার মতো সাহস দেখায়? তাদের শক্তির উৎস কি? তারা কি সরকারের চেয়ে শক্তিশালী কিনা আমরা জানতে চাই। বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ কিংবা কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, আমরা চাই সবার নিরাপত্তা। যে জন্য 24শে জুলাই গণঅভ্যুত্থান করেছিল, সেটি যদি ব্যর্থ হয়, সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক, সেটা আমার দেখার দরকার নাই। আমরা সেটা যদি ইন্টারিমের কেউ হয়ে থাকে, আমরা সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমে আসবো। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে, কিন্তু 1 বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি। সে ব্যর্থ, সে সম্পূর্ণরূপে ব্যর্থ। এদিকে 3 দফা দাবিতে রাজধানীর মেরুলবাড্ডায় বিক্ষোভ করেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। সেই সাথে চাঁদাবাজি বন্ধে সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যেই ছাত্রদল এইভাবে মানুষ মারে, সে কোনো ক্যাম্পাসে বিলং করতে পারে না। কারণ সে ক্যাম্পাসে থাকলে
আজকে আমাদেরকেও তাদের এজেন্ডা সার্ভ না করলে রাস্তার সামনে উলঙ্গ করে পাথর থেতলিয়ে হত্যা করার চেষ্টা করবে। দেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। আমরা রক্ত দিয়েছি 18 তারিখে, আমাদের এখান থেকে হাসিনার পতন হয়েছে, এখানে হেলিকপ্টার উঠছে, হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে, এখান থেকে আমরা বুলেট খাইছি, এখানে আমাদের বন্ধুদের রক্ত ধরছে, এখানে মারা হয়েছে। আমরা রক্ত দিয়েছি এদেশের জন্য, আপনাদের জন্য। আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। ওই চকবাজারে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই, আমরা অবিলম্বের ফাঁসি চাই। যেসব দলের কর্মীরা চাঁদাবাজিতে ব্যস্ত তাদের ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে প্রতিহত করার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মিটফোর্ডে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর বিকেলে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীতে। বিক্ষোভ পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তাদেরকে এদেশের শান্তিপ্রিয় মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না, বরং আগামী নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এর আগে বিক্ষোভ মিছিল তেজগাঁও 7 রাস্তা থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমউদ্দিন মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশফাক হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে 44 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। শনিবার বিকেলে সূত্রাপুর থানা থেকে শুরু হয়ে কাঠেরপুল গিয়ে শেষ হয় এই পথসভাটি। সভায় সভাপতিত্ব করেন 44 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ তারেক আহমেদ এবং পরিচালনা করেন 44 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান খান প্রদীপ। সভায় আরও উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ ও সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় পদক্ষেপ বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। জালিয়াতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে তার বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগের 4 মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হলো। গ্যাব্রিয়াসুস আরও জানান, সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। 2024 সালের জানুয়ারিতে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল সাইমা ওয়াজেদের মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসানো হয়। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ক্ষমা করে দেয়া লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের দেয়া এই আদেশ প্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সেদিন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসা করা হলে তিনি দোষ স্বীকার করেন এবং সংশ্লিষ্ট অপরাধসমূহ এবং এই অপরাধ সংগঠনে জড়িত প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তার জানার সব তথ্য প্রকাশ করতে ইচ্ছুক বলে জানান। সেদিনই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে তার আইনজীবী আসামিকে ক্ষমা প্রদান করার জন্য একটি আবেদন করেন। ক্ষমা প্রদানের বিষয়ে সম্মতি প্রদান করে চিফ প্রসিকিউটর বলেছেন, অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যদি সম্পূর্ণ সত্য তথ্য প্রদান করে তবে তাতে আপত্তি নেই। ট্রাইব্যুনাল তার আদেশে বলেছে, মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা করা হলো। তাকে কারাগারে আলাদা আটক রেখে নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে সেই আদেশে। নির্বাচনে যারা ভয় পান তারা সংস্কারের কথা বলে দল ভারী করে নির্বাচনে যেতে চাচ্ছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা তা হলো নির্বাচনের মাধ্যমে তাদের মালিকানা ফিরে পাওয়া। দেশে পরিবর্তন আনতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আনতে হবে। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো যতটুকু ঐক্যমত্যে পৌঁছেছে এর মধ্য দিয়ে নির্বাচনে আসতে হবে। সবকিছুতে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত 1 বছরে দেশে দরিদ্রতা ও নৈরাজ্য বেড়েছে। মব সন্ত্রাসের প্রধান হোতা বর্তমান সরকার।
তাদের চারপাশে যারা আছে তারা সরকারকে উস্কানি দিচ্ছে। দেশ নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার কাজ দৃশ্যমান করতে সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামীতে যারাই ক্ষমতায় যাবে তারা জুলাই আকাঙ্ক্ষাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগোতে পারবে না। শনিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে শক্তি প্রদর্শনের মনোভাব তৈরি হচ্ছে বলেই রাজনৈতিক ঐক্য নষ্ট হচ্ছে। জুলাই সনদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আরও আলোচনার সুযোগ আছে বলে মনে করেন তিনি। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন করতে আনুপাতিক বা পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই। জুলাই মাসে জুলাই সনদ দিতে আবারও আহ্বান জামায়াতের সেক্রেটারি জেনারেলের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, গেল 53 বছরে যাদের দেশ পরিচালনার ন্যূনতম যোগ্যতা নেই তারাই ক্ষমতায় গিয়ে দেশ ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনা তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। এদিকে তৈরি পোশাক মালিকদের আশা, শেষ পর্যন্ত ট্রাম্প ঘোষিত মার্কিন শুল্ক কমবে। আর শুল্ক কতটা কমানো যাবে তা নির্ভর করছে সফল দর কষাকষির উপর। তবে শুল্ক তেমন কমানো না গেলে মার্কিন বাজারে তৈরি পোশাক খাতের বড় ধস নামবে বলে মনে করেন রপ্তানিকারকরা। চলতি বছর এপ্রিলে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা এসেছিল, যদিও এর আগে 15% শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। পরবর্তীতে সেই ঘোষণা 3 মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়। তা নিয়ে চলছে আলোচনা। বিকেএমএ সভাপতি হাতেম বলছেন, মার্কিন শুল্ক নীতি তৈরি পোশাক মালিকদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিস জনগণ মেনে নেবে না, এটা মোটেও কাম্য নয়। দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে 12টি ইউনিয়নে একদিনে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ ফেনীতে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তিনি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয় দুর্গতদের মাঝে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপির পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করতে চায় কয়েকটি দল। ময়মনসিংহের হালুয়াঘাটে 8 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে প্রিন্স আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক পরিবেশ নষ্ট করে নির্বাচন বানচালের পায়তারা করছে একটি দল। খোঁচাখুঁচি না করে জনগণের উপর আস্থা রেখে দলগুলোকে নির্বাচনের ট্রেনে চড়ার আহ্বান জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে তামাক বিরোধী 19 সংগঠন। এতে বক্তারা অকাল মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি বলে জানান। দেশে তামাক ব্যবহারের কারণে বছরে 1,61,000 মানুষ মারা যায় বলে জানান তারা। বক্তারা অভিযোগ করে বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার ঠেকাতে কোম্পানিগুলো রাজস্ব হ্রাস, কর্মসংস্থান হারানো, ধূমপান বৃদ্ধি সহ নানা অসত্য তথ্য ছড়িয়ে নীতি নির্ধারকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজধানীতে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে এশিয়ান পেইন্টস কালার নেক্সট 2025 সালের কালার অফ দ্য ইয়ারের উদ্বোধন হয়েছে। একটি অভিজাত হোটেলের ওয়াটার গার্ডেনে অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ডিজাইন, স্থাপত্য ও সৃজনশীল মননের ব্যক্তিত্বরা একত্রিত হন। উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের চিফ এক্সিকিউটিভ অফিসার জোসেফ ইপেন, রিজনাল হেড বুদ্ধাদিত্য মুখার্জি এবং এশিয়ান পেইন্টসের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরা সহ গণ্যমান্য ব্যক্তিরা। ইভেন্টে এবছরের কালার অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয় কার্ডিনাল। এছাড়া এবছরের 3টি ট্রেন্ড দিক নির্দেশনাও তুলে ধরা হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে সন্ধ্যায় আয়োজিত হলো MW ম্যাগাজিন বাংলাদেশের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মায়া বাদল দিনের প্রথম কদম ফুল। ভিন্ন ধর্মী এই আয়োজন ছিল বর্ষার সৌন্দর্য, গানের সুর আর আবৃত্তির আবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানে ছিল সঙ্গীত শিল্পী শামা রহমানের একক সঙ্গীত পরিবেশনা এবং অভিনেতা, নির্মাতা ও সব্যসাচী শিল্পী আফজাল হোসেনের হৃদয় ছোঁয়া পাঠ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনাম। বক্তব্য রাখেন MW ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। অনুষ্ঠানটি আগামীকাল রবিবার রাত 10:30 মাছরাঙ্গা টেলিভিশনে সম্প্রচারিত হবে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠক হয়েছে। অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন তিনি। মানব রচিত জীবন ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক, সব প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মাহবুব আলম মাহফুজ। ডেঙ্গু মশা নির্মূলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবক দল। 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান। আরও ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মনির হোসেন মৃধা। পরে একটি শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব করেছে ঢাকাস্থ নোয়াখালীর মূলধারার সাংবাদিকের সংগঠন NJF। রাজধানীর নয়াপল্টনে নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণার পাশাপাশি বিমান ও স্থলবন্দর নির্মিত হলে ঢাকা ও চট্টগ্রামের উপর চাপ কমে যাবে। উৎসবকে প্রাণবন্ত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন NJF এর ঢাকার সাধারণ সম্পাদক SM ফয়েজ। অনুষ্ঠানের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিটফোর্ড হত্যায় ফুঁসছে দেশ, সোহাগ বরগুনায় চিরনিদ্রায়, দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, রাজনৈতিক ধৈর্যের আহ্বান IGP। জননিরাপত্তা দিতে ব্যর্থ সরকার বলেছেন তারেক রহমান, জানালেন অন্যায়ে লিপ্ত কাউকে সমর্থন করে না বিএনপি। সোহাগের 3 হত্যাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুব দলের, একটি দল সন্ত্রাস চাঁদাবাজি টিকিয়ে রাখতে চায় বললেন নাহিদ। অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।